এবং এই সময়টাতে আমরা জানি যে আম কাঁঠাল পাকার সময় এবং গ্রীষ্মকালীন যে ফল লিচু আছে এই সময়টাতে, কিছুদিন পরে জাম আসবে এই সময়টাতে, এবং এবার যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন, অন্যান্য সময়ের তুলনায় তাপপ্রবাহের হার অনেক বেশি এবং এত তীব্র তাপপ্রবাহ খুব সহসাই বাংলাদেশের মানুষ দেখেনি এত লম্বা সময় ধরে। গত ৭৬ বছরের রেকর্ড এরই মধ্যে পার হয়ে গেছে। এই সব বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন এবং একই সঙ্গে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী AKS রোকন যুক্ত হচ্ছেন। শুরুতেই যদি আমরা একটু চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘুরে আসি, আমরা আমাদের সহকর্মীর কাছে জানতে চাই যে এখন পর্যন্ত আমের ফলন, আমরা জানি যে আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর আমের ফলন কেমন হচ্ছে এবং কৃষকরা কতখানি আশাবাদী এবার? আপনি জানেন যে এই বছর চাঁপাইনবাবগঞ্জে আমের এমনিতে মুকুল কম এসেছিল, তার উপরে আবার তীব্র যে তাপদাহ এবং চৈত্র মাসে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে কিন্তু আমের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। প্রথমেই কিন্তু কৃষি বিভাগ আশা করেছিল যে এই বছর আমের ফলন প্রায় ৬০ ভাগ হবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে আমের উৎপাদন কমে গিয়ে ২৫ ভাগ থেকে ৩০ ভাগে নেমে এসেছে বলে কৃষকরা জানিয়েছে। আর আমি যদি আপনাকে একটু আমার পিছনে বাগানগুলো দেখানোর চেষ্টা করি তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি একটি চাঁপাইনবাবগঞ্জের আম বাগান। এই আম বাগানে কিন্তু অধিকাংশ গাছেই কিন্তু আম নেই এবং যা মূলত এই আমগুলো যে পরিমাণ ছিল সেগুলোও কিন্তু ঝরে যাচ্ছে। বিশেষ করে যে তাপদাহ চলছে, তাপদাহর কারণে কিন্তু সেচ অনেক কৃষকই কিন্তু সেচ দিতে পারছে না। আমি যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি সে বাগানে কিন্তু কৃষকরা সেচ দিতে পারেনি, যার কারণে কিন্তু পানির যে চাহিদা রয়েছে আম গাছগুলোতে সে চাহিদা কিন্তু পূরণ করতে পারছে না, যার কারণে অনেক আমই কিন্তু ঝরে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তো এই অবস্থা বিরাজ করতে থাকলে কিন্তু যে পরিমাণ আম রয়েছে সে আমগুলো ক্ষতিগ্রস্ত হবে, এমনটি জানিয়েছে কৃষি বিভাগ। এবং কৃষি বিভাগ আমাদের জানিয়েছে যে প্রত্যেকটি বাগানে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে এবং স্প্রের মাধ্যমে আম গাছগুলোতে পানি ছিটিয়ে দিতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে আম গাছগুলো খাবার পায়। আফসানা। রোকন, আপনি খবর রাখতে থাকুন, আপনার কাছে প্রয়োজনে ফিরবো আবার। আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হই। আমাদের সাথে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। শুভ সকাল। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের সহকর্মী যে এই বিষয়টি বলছিলেন যে আমের বাগানে সেচ দেয়া সম্ভব হচ্ছে না, অনেক ক্ষেত্রে পানির স্তর নিচে নেমে যাওয়া, তীব্র তাপপ্রবাহ, পানির সংকট এক ধরনের আছে এবং যে কারণে সেচের অভাবে আমের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং টানা তাপপ্রবাহের কারণেও আমের উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু মৌসুমি ফল এই সময়ে উৎপাদনের পর্যায়ে আছে। কি প্রভাব পড়তে পারে এই টানা তাপপ্রবাহ এবং সেচের অভাব, পানির অভাব, আপনার কি মনে হয়? ধন্যবাদ। মৌসুমি ফলের মধ্যে আপনি রাজশাহী যেটা দেখালেন, আমরাও দেখলাম, তাতে বলা হচ্ছে যে সেচের সমস্যার কারণে বা ফল ঝরে যাওয়ার কারণে প্রায় অর্ধেকের বেশি ফলন কমে যাবে, এটা কৃষি বিভাগ বলতেছে। সেইটাই ঠিক, আসলে ফলন কমবে যদি আমাদের পরিবেশ বৈরী আবহাওয়া হয় তাহলে সেটা। কিন্তু আমরা এখানে একটা মিসনোমার আছে, আমরা বলতে পারি, সেটা হলো যে আবহাওয়া এবং জলবায়ু। আমরা আবহাওয়া বলি যে দৈনন্দিন যে পরিবর্তন, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, এইগুলি। আর জলবায়ু হলো ২৪-২৫ বছরের গড়, আবহাওয়া বিভাগের গড়। সুতরাং আমরা এর যে কার্যকারণ হিসাবে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কথাগুলি বলে থাকি, সেখানে আমাদের আরেকটু আমাদের স্পেসিফিক হওয়া দরকার যে আসলে এর কারণটা কি। উনি বললেন যে পানি পাওয়া যাচ্ছে না সেচ দেওয়ার জন্য। সেটা তো আগেই চিন্তা করা উচিত ছিল যে এখানে আমি সেচ দিতে পারবো না, কারণ এই পানি সেচ, বাগানের পানি সেচ, পানি ব্যবস্থাপনা, জলবায়ু মেনটেনেন্সের জন্য আমরা কতগুলি প্যারামিটার ব্যবহার করি। যেমন ধরেন একটা হলো পিইটি, পটেনশিয়াল এভাপোট্রান্সপাইরেশন, কত হবে এবং সেটার পরিস্থিতি কি। তাতে আমরা জানি যে বর্তমান বছরে যে পিইটি যে লেভেল আছে এত সিগনিফিকেন্ট,
আমাদেরকে সেচের ব্যবস্থাটা আগেই করা উচিত ছিল। পানি পাওয়া যাচ্ছে না বললে হবে না। আমরা ইতিমধ্যে ওই বাগানে যদি এখনো লোকাল পদ্ধতিতে প্রয়োজনীয় জাহাজের বালতি দিয়েও পানি দিই এবং সেটা মালচিং করি, এটা মাটির উপরে আগাছাটা নষ্ট না করি, মালচিং করি, আন্তঃফসল করি, তাতেও কিন্তু আমাদের এতটা ক্ষতি হইতো না। উনি বললেন যে 25-30% ফলন কমে যাবে, সেটা তো আমাদের জন্য অবশ্যই খুব উদ্বেগজনক, সেটা করতে হবে। আর একটা আমরা বলি যে বাংলাদেশের মানুষের জন্য এই যে গ্রীষ্মকালীন মৌসুমী ফল, এটা একটা আমাদের ঐতিহ্যবাহী জিনিস। আমরা বলি আমে বান, তেঁতুলে ধান। যে বছর আম ভালো হবে সেই বছর বন্যা হবে, আর যে বছর তেঁতুল ভালো হবে সেই বছর ধান ভালো হবে। আমাদের কিন্তু ধানের ফসল ভালো, অর্থাৎ তেঁতুলের ফসলও ভালো, কিন্তু আম সুবিধা হয় নাই, ভালো হয় নাই, যার জন্য আমাদের বৃষ্টিপাত অনিশ্চিত। এগুলি আগের দিনের অভিজ্ঞ কৃষক বুঝতো, আমাদেরকে বোঝা উচিত যে আবহাওয়া অনুসারে আমাদেরকে কাজকর্ম করতে হবে। এছাড়া আমাদের অস্বীকার করার উপায় নাই যে আমাদের অ্যাকচুয়ালি আমরা হইলাম ট্রপিক্যাল। 20 থেকে শুরু হয় ট্রপিক্যাল, 23 থেকে শুরু হয় সাব ট্রপিক্যাল, এবং 37 থেকে শুরু হয় টেম্পারেট। আমরা এই আবহাওয়ার মধ্যে বর্তমানে যে অবস্থায় আছি, আমরা একটা মাঝামাঝি ট্রানজিশন পর্যায়ে পড়ে গেছি। এই ট্রানজিশন পর্যায়টা ম্যানেজ করার জন্য আমাদের কৃষকের, সরকারের, কৃষিবিদের প্রত্যেকেরই আমাদের কৌশলে পরিবর্তন আনতে হবে, সেটা বাধ্যতামূলক অবশ্যই আনতে হবে। আমাদেরকে এখন ট্রপিক্যাল ব্যবস্থাপনায় দেওয়া লাগবে। আমাদের ট্রপিক্যাল আম, জাম, লিচু, কাঁঠাল, এই 4টে হলো ট্রপিক্যাল ফল। পেঁপে আছে, আনারস, এইগুলি আমরা আমাদের ট্রপিক্যাল ফলের দিকে আমাদের বেশি যাওয়া লাগবে। কিন্তু ইতিমধ্যে যে আমরা টেম্পারেট ফল অনেকগুলো আমাদের দেশে ঢুকাই দিছি বা সাব ট্রপিক্যাল ফল, সেগুলির ফলন কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আমের ভ্যারাইটি উত্তর ভারত, উত্তর চীন, কতগুলি হাইব্রিড আমরা এই দেশে আনছি, সেগুলির ফলন কিন্তু ভালো হচ্ছে না। সেই জন্যই আমাদেরকে, আমরা যেমন নিম্ন আয়ের থেকে আমরা মধ্যম আয়ের দিকে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু উল্টা দিকে আমরা এই অবউষ্ণ থেকে আমরা কিন্তু উষ্ণ মণ্ডলে চলে যাচ্ছি। সেইগুলিও আমাদের খেয়াল রাখতে হবে এবং সেইভাবে কৃষি প্রকৌশল ব্যবস্থা করতে হবে আমাদের। এই যে যেমন ধরেন উত্তরাঞ্চলে, উনি রাজশাহীর কথা বলছিলেন, উত্তরাঞ্চলে আমরা লিচু দিনাজপুর থেকে চলে আসছে ঈশ্বরদীতে 300 কিলোমিটার। চা চলে গেছে সিলেট থেকে, চলে গেছে বান্দরবান। তারপরে আম রাজশাহী থেকে চলে গেছে আমাদের দক্ষিণ দিকে 300 কিলোমিটার দূরে সাতক্ষীরা। এগুলি তো আমাদের হিসাবে নিতে হবে, কাউন্টে নিতে হবে এবং কার্যকর ভাবে নিতে হবে। এর ভিতরে টেকনিক্যাল, এর তো সব জিনিস আছে। সেই জিনিসগুলি আমাদেরকে আসলে এই বছর যে আমরা অভিজ্ঞতা দেখলাম এই তাপের ক্ষেত্রে এবং খরার ক্ষেত্রে, এখান থেকে আমাদের ডিটেইল তথ্য সংগ্রহ করা উচিত যে আমরা কিভাবে, কোন জায়গায়, কেন ক্ষতিগ্রস্ত হইলাম। আরেকটা জিনিস হলো আমরা দেখি না দেখি, যাই হোক, সেটা হলো যেমন পোকামাকড়ের আক্রমণ। পোকামাকড়ের আক্রমণে আমে আমরা জানি একটা পোকা হয়, সেটা হপার পোকা। সেই হপার পোকাটা ছিল আমাদের দেশে যেটা, সেটা হলো অমৃতোটোডাস অ্যাটকিনসনি। এটা আমাদের দেশে ছিল, আমরা ঔষধ দিয়ে কন্ট্রোল করতে পারতাম, কিন্তু এখন ঔষধে কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা গবেষণায় দেখছি এখন আর সেই পোকাটা নাই। তার পরিবর্তে ইডিওস্কোপাস নিটিডুলাস নামে আরেকটা হপার এখানে প্রাধান্য পাচ্ছে, যেটা আমাদের বর্তমান ওষুধে ধরতেছে না। আমাদেরকে এগুলিও টেকনিক্যালি কাউন্টে নিতে হবে, নিয়ে ডিটেইল এই ব্যবস্থাপনা করতে হবে। এবং আমি করণীয় সম্পর্কে 2-4টে লাইন বলি। একটাই হলো যে আমাদের পরিকল্পনা ছাড়া আর বাগান করা যাবে না। পোকা দমন করতে হবে, অতিবৃষ্টির সময় নালা কাটতে হবে, এবং ইতিমধ্যে যেটা 20-30% ক্ষতি হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, সেটা আমরা যদি আমরা অন্তত লোকাল ইরিগেশন দিয়ে মালচিং করি, পোকামাকড় দমন করি, তাহলে কিন্তু আমাদের অন্তত 10-15% ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো। আর নয়তো আমের ফলন যাবে, আমের কোয়ালিটি যাবে, আমের এক্সপোর্ট যাবে। শুধু আম না, আম, লিচু, জাম সবগুলি। আমি ওই আগে আমরা কাঁঠাল কিনে আনতাম, তরকারি কাঁঠাল বাজার, এবার তরকারি কাঁঠাল নাই, সব পাকে গেছে। আম আগের বার, গতবার আমি কিনছি 300 টাকা কেজি কাঁচা আম, টক খাওয়ার জন্য। এই বছর 80-100 টাকা, অর্থাৎ আম ঝরে পড়ে গেছে। এগুলি তো আমাদের কাউন্টে খেয়ালে নিতে হবে যে দেশ কোন দিকে যাচ্ছে, কৃষির ফলন কোন দিকে যাচ্ছে। এই যে আপনি যেটি বলছিলেন যে পোকা দমন করা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই পোকা দমন করতে গিয়ে আবার কিছুদিনের মধ্যেই কিন্তু এই আলোচনাও শুরু হবে যে বিষমুক্ত আম দরকার। তাহলে পোকা দমন কিভাবে হবে যদি বিষ না দেয়া যায়, ইনসেকটিসাইড যদি না দেয়া যায়? এখন এক্ষেত্রে পেস্টিসাইড করার জন্য
কি কি ব্যবস্থা কৃষকের নিতে হবে এবং কিভাবে এই পোকা দমন পদ্ধতি ব্যবহার করলে পরে আমে খাবারটার মধ্যে এই বিষক্রিয়াটা হবে না? এইটা আপনি একটা ভালো কথা বলছেন। এগুলি নিয়ে আসলে নানা রকম দুশ্চিন্তা আছে আর কি, যে এটা বীজ দিয়া আসলে না। বর্তমানে কৃষি বিভাগের প্ল্যান্ট প্রোটেকশন উইং তারা যেভাবে এটা অ্যাডমিনিস্ট্রেট করে, ম্যানেজ করে, অ্যাপ্রুভাল দেয়, তাতে আমাদের সেই ভয়ের কোনো কারণ নাই। যেমন আমি একটা পোকার কথা বললাম, হপার বা এরকম আগে আমের ওই যে ফলের কিরা নানা রকম পোকা আছে, প্রত্যেকটার জন্য পেস্টিসাইড দেওয়া আছে এবং সেগুলি সরকারের এপ্রুভ করা, যেটা যথানিয়মে ব্যবহার করলে তার কোনো বিষাক্ততা আমাদের উপরে পড়বে না। যেমন আমি যেটা বললাম হপার পোকা, এটা একটা ডেঞ্জারাস। এটা 50-60% ফলন নষ্ট করে দেয় এক সপ্তাহে। সেটা দমন করার জন্য যদি আমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের পাইটাফ জাতীয় পণ্য ব্যবহার করি, যেটা সরকারের অনুমোদিত, সেটা আমাদের এক্সপোর্টও না, কোনোখানেও সেটা আটকাবে না এবং সেটা বিষাক্ত না। আমাদেরকে যথানিয়মে কৃষি বিভাগের তত্ত্বাবধানে আমাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে। যদিও ভালো যারা আম চাষি, তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ব্যাপারে, তারা এটা ব্যবহার করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের ট্রানজিশনটা হচ্ছে, আমরা একটা পোকা আগে আক্রমণ করতো, জলবায়ু পরিবর্তনের ফলে আরেকটা পোকা আসতেছে, যার জন্য আমাদের এই নলেজটা থাকতে হবে যে আমাদেরকেও ডাইনামিক হওয়া লাগবে। যেভাবে সমস্যাটা আসবে সেভাবে সমাধান করব। আর ফলে আমরা যে সমস্ত ঔষধ বর্তমানে এপ্রুভ করা আছে বিভিন্ন কোম্পানির, এত বড় বড় কোম্পানি, তারা কোনো সময় রিস্ক নিয়ে কোনো ভেজাল ঔষধ বাজারে দেয় না এবং কৃষি বিভাগ আগের চেয়ে এখন অনেক সাবধান। কথাটা হচ্ছে আমরা সেই পরিবর্তনটা মেনে নিয়ে আমরা সেইভাবে অগ্রসর হব, সেইভাবে পরিকল্পনা করব এবং আগেই ব্যবস্থা নিব। আক্রমণ হয়ে যাওয়ার পরে আর তেমন সুবিধা করা যায় না। এটা শুধু সমস্ত ফলের ক্ষেত্রেই। এবং যেহেতু দেখেন আমরা বলি যে 12 মাসে 13 ফল, 12 মাসে 13 ফল, এটা হলো বাংলাদেশের। আমরা কাল বৈশাখী করি, একটা ছোট্ট আম খাইয়া বলি যে আমরা বৈশাখী করলাম, কিন্তু আমাদের কাল বৈশাখী হয়ে গেছে এখন কাল জ্যৈষ্ঠ। সুতরাং আমাদেরকেও কাল জ্যৈষ্ঠ হওয়া লাগবে, কারণ ঝড় আসবে জ্যৈষ্ঠ মাসে, অতিবৃষ্টি হবে জ্যৈষ্ঠ মাসে, শিলাবৃষ্টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, বর্ষাকালে আমরা শুকিয়ে মরতেছি। এগুলি আমাদের কগনিশনে নিতে হবে যে আমরা যেমন সব দিকে যেমন পরিবর্তন হচ্ছে, এইদিকেও পরিবর্তন হচ্ছে। এই জন্য এই যে সরকার করলো জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তাদেরকে অবশ্যই আরো কৃষকের সমস্যাগুলি সরাসরি নিয়ে কাজ করতে হবে। এইবার আমরা যে সিচুয়েশন দেখলাম, এখনো তাপমাত্রা বাড়তেছে, উচিত জলবায়ু পরিবর্তনের মানুষকে শত শত মানুষ মাঠে নেমে যাওয়া এবং তথ্য সংগ্রহ করা যে এটা কিভাবে কাজ করতেছে। কৃষি বিভাগে এখন যথেষ্ট ম্যান পাওয়ার আছে, যথেষ্ট অভিজ্ঞ লোক ব্যক্তি আছে, আপনাদের আবহাওয়াবিদ আছে, জলবায়ু বিশেষজ্ঞ আছে, কৃষি জলবায়ু বিশেষজ্ঞ আছে। সবার সমন্বিত কার্যক্রমে আমার মনে হয় না এটা কোনো বড় সমস্যা। আমাদের জন্য ভালো এবং এই শিক্ষাগুলি আমাদের দরকার। আমি বলবো যে আমরা লাইন মতোই আছি, তবে সবাইকে মাঠে গিয়ে মাঠের পরিস্থিতিতে কাজ করা উচিত। আপনারা মিডিয়াতে যেভাবে প্রতিদিন যেভাবে বিভিন্ন সিচুয়েশন দেখাচ্ছেন, সেটাও আমি মনে করি পজিটিভ, কিন্তু আমাদের আন্তরিকভাবে বিজ্ঞান ভিত্তিতে কাজ করে দেওয়া লাগবে, আমি সেটাই আশা করি। এবং সমন্বিতভাবে সবাইকে মিলেমিশে কাজটি করতে হবে, যেটি আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সজরুল আমিন যুক্ত হয়েছিলেন।